শুভ দুপুর দর্শক, আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবচেয়ে সংবাদ নিয়ে নিউজ 24 নিয়মিত আয়োজন আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে। সাথে আছি আমি রিয়াজ সুমন। শনি থেকে বৃহস্পতিবার দুপুর 1টায় প্রচারিত হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজনে থাকছে দেশ বিদেশের ব্যবসা বাণিজ্যের সবশেষ খবর এবং খবরের বিশ্লেষণ। এছাড়াও থাকবে শেয়ার বাজার এবং মুদ্রা বাজারের আপডেট। কাল থেকে টানা 7 দিনের ঈদের ছুটিতে যাচ্ছে দেশের ব্যাংক, বিমা, পুঁজিবাজার সহ সব আর্থিক প্রতিষ্ঠান। তাই শেষ কর্মদিবসে ব্যাংকগুলোতে ছিল গ্রাহকের বাড়তি ভিড়। ছুটির আগেই টাকা জমা, উত্তোলন, চালানপত্র জমা দেয়া, ডিপোজিট সহ বিভিন্ন সেবা নিতে ব্যাংকে ভিড় করেন গ্রাহকরা। লেনদেনের পরিমাণ ও নগদ টাকার সংকট আছে কিনা এমন প্রশ্নে এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মকর্তা জানান, বর্তমানে জমার চেয়ে উত্তোলনের পরিমাণই বেশি, তবে গ্রাহকের চাহিদা অনুযায়ী টাকা দেয়া হচ্ছে। দীর্ঘ এই ছুটিতে নিরাপত্তা জোরদারের পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এখানে যারা রেগুলার কাস্টমার আসছেন ওনাদের জন্য আমাদের ব্যাপক প্রস্তুতি রাখা আছে এবং সকল প্রকার ভাঙতি টাকা সহ যার যে চাহিদা অনুযায়ী যাতে আমরা পূরণ করতে পারি, ঈদের আগে যাতে একজন মানুষ সারা বছর ব্যাংকিং করুক কিন্তু শেষ দিন এসে যাতে মনক্ষুণ্ণ না হয়, কোনো কারণেই মনক্ষুণ্ণ না হয় উনি, এটার ব্যবস্থা করা আছে। ঈদের বন্ধে যাতে এটিএম বুথে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকে, তারপরে আর যে ব্যাংকগুলো আমাদের শাখাগুলো সিকিউরিটি যাতে ঠিক মতন মেনটেন করে, এইগুলি বেসিক্যালি নির্দেশনা এটাই। দীর্ঘ 10 দিন পর সারা দেশে জ্বালানি তেল বিক্রিতে আরোপিত রেশনিং পদ্ধতি তুলে নিয়েছে সরকার। ফলে এখন থেকে সব ধরনের যানবাহন নির্দিষ্ট কোনো সীমাবদ্ধতা ছাড়াই জ্বালানি তেল নিতে পারবে। তবে রাজধানীর অনেক ফিলিং স্টেশনে এখনও তেলের সংকট রয়েছে এবং জ্বালানি নিতে আসা গাড়ির দীর্ঘ লাইনও কমেনি। মার্কিন নিষেধাজ্ঞা ও যুদ্ধ পরিস্থিতির কারণে তেল আমদানিতে অনিশ্চয়তা তৈরি হলে সরকার বাধ্য হয়ে জ্বালানি তেল সরবরাহে রেশনিং পদ্ধতি চালু করে। এতে বিপাকে পড়ে গণপরিবহন সহ সাধারণ ভোক্তারা। তবে ঈদ যাত্রাকে স্বাচ্ছন্দ্যময় করতে রেশনিং তুলে নেয়ার সিদ্ধান্ত নেয় সরকার। এরপরও অনেকের অভিযোগ, চাহিদা অনুযায়ী এখনও তেল পাওয়া যাচ্ছে না পাম্পগুলোতে। এতে ভোগান্তিতে পড়েছেন চালকরা। তেল নাই, তারপরে জিজ্ঞেস করছি তেল আসবে, আসলে পাবা কোন সময় পাবা কোনো শিডিউল নাই, টাইম বলে না। এখন ওদের গাড়ি ডিপুতে গেছে কিনা, ডিপুতে তেল লোড করছে কিনা, বা কখন আসবে, ওরা কখন থেকে দেবে, কোনো কিছু বলে না, শুধু বলে আসলে পাবেন। আমাদের গাড়ি রাত 12টার সময় চলে গেছে তেল আনার জন্য, এখন তেল ডিপুর ভিতরে এসে আসে, তেল পায় নাই। ওই গাড়ি আসলে তেল নামানোর পরে আমরা তেল দিয়ে দেবো। এ বিষয়ে আরো জানাতে রাজধানী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী মামুন ইসলাম। মামুন, আপনি তো আছেন, সকাল থেকে বিভিন্ন পেট্রোল পাম্পে ঘুরছেন এবং সেখানকার চিত্রগুলো দেখছেন। কি অবস্থা দেখছেন আসলে? তেলের সংকট রয়েছে কিনা, রেশনিং পদ্ধতি তুলে দেওয়ার পরেও কেমন ভিড় দেখছেন? ধন্যবাদ রিয়াজ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি আসাদগেরের যে তালুকদার পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পটিতে। তো আমরা এখানে রয়েছি প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আনুমানিক। তো এইখানে আমরা যেমনটা দেখছিলাম যে এখানে কিন্তু পাম্পটি বন্ধ রয়েছে সকাল থেকে, এবং আমরা যারা তেল নিতে এসেছেন চালকেরা তাদের সাথেও কিন্তু আমরা কথা বলেছি। তারা কিন্তু প্রায় সেহেরি থেকে এইখানে অপেক্ষা করছেন এবং তারা বলছেন যে তাদের গাড়িতে একদমই তেল নেই, যার কারণে তারা এখন পর্যন্ত অপেক্ষা করছে। কিন্তু আমরা এই পাম্প কর্তৃপক্ষের সাথে কথা বলে যা জানতে পারি, তাদের যেই পরিমাণ তেল দরকার সেই পরিমাণ কিন্তু তারা এখনও ডেপো থেকে ওই তেলটা পাচ্ছে না, এবং তাদের যে গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো কিন্তু এখন পর্যন্ত ডেপোতে অবস্থান করছে, এবং যখনই তারা তেল পাবে তখনই কিন্তু চলে আসবে এই পাম্পে। কিন্তু এখনও পর্যন্ত যেহেতু তেল এখানে নেই সেহেতু কিন্তু দীর্ঘ একটি লাইন, প্রায় আমরা যতটুকু আনুমানিক করতে পারি প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার কিন্তু এই গাড়ির লাইন এখানে হয়েছে, এবং এইখানে কিন্তু তেলের জন্য অনেক মানুষই লাইনে দাঁড়িয়েছে। এবং কর্তৃপক্ষরা বলছে যে রেশনিং যে পদ্ধতি, সরকারের যে রেশনিং পদ্ধতি উঠিয়ে দিয়েছে, কিন্তু তেল সরবরাহ না থাকার কারণে কিন্তু এখনও পর্যন্ত সেই রেশনিং পদ্ধতিটা থাকছে না, যার কারণে কিন্তু আগের যে রেশনিং পদ্ধতিটা তেল দেওয়ার কথা ছিল সেই পরিমাণে কিন্তু এখন পর্যন্ত তেল দিচ্ছে। কিন্তু আমরা বিভিন্ন পাম্প ঘুরে আমরা যা দেখতে পারি যে অনেক পাম্পে কিন্তু এখনও পর্যন্ত তেল নেই, আর যে পাম্পগুলোতে এখনও পর্যন্ত তেল রয়েছে সেই পাম্পগুলোতে কিন্তু দীর্ঘ লাইন, এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু মানুষ দাঁড়িয়ে রয়েছে। কেউ দাঁড়িয়ে রয়েছে আপনার সেহেরি থেকে, এবং ঘন্টার পর ঘন্টা কিন্তু লাইনে দাঁড়িয়ে একটি যানজট তৈরি হচ্ছে।
এত রাজধানী থেকে তেল নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রিয়াজ। ধন্যবাদ মামুন আপনাকে। দর্শক, অর্থনৈতিক চাপ মোকাবেলায় করণীয়, আমরা জানি যে অর্থনীতির নানানগুলো সূচকে একটি চাপ রয়েছে মুহূর্তে, সেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে স্টুডিওতে আছেন এ বিষয়ে আলোচনা করার জন্য অর্থনীতি বিশ্লেষক মোহাম্মদ মাজিদুল হক। জনাব মাজিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে অর্থনীতি আসলে এই মুহূর্তে নানামুখী চাপের মধ্যে রয়েছে, অনেকগুলো সংকট রয়েছে। কিছু কিছু সূচকে যদিও ভালো প্রবৃদ্ধি রয়েছে, কিন্তু অনেক জায়গায় আমরা একটা বড় ধরনের সংকটে রয়েছে। সেই সংকটগুলোর মধ্যে কিন্তু নতুন সরকার যে দায়িত্ব নিয়েছে এবং নতুন অধিবেশন শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের, এই সরকারের কাছে আসলে মানুষের অনেক প্রত্যাশা, ব্যবসায়ীদের প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশা, সেসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব যে প্রত্যাশা জায়গাগুলো কি, সরকার কি করণীয়, কি করবে, এসব বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের কাছে একটি প্রতিবেদন আছে, সেটি একটু দেখে আসতে চাই। তার আগে, পাহাড়সম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের পথ চলা। উচ্চ সুদহার, বিনিয়োগ করা, নিম্নমুখী রপ্তানি ও জ্বালানি সংকটে ভুগছেন শিল্প উদ্যোক্তারা। এসব সমস্যার সমাধানের মাধ্যমে ব্যবসা বাণিজ্যে গতি ফেরাবে সরকার, এমন প্রত্যাশা ব্যবসায়ীদের। আর অর্থনীতিবিদরা বলছেন, অর্থনীতির এই সংকট উত্তরণে সুশাসন ও গুণগত সংস্কার প্রয়োজন। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী আবি আবদুল্লাহ। অর্থনীতির মন্দাভাবে সবচেয়ে বেশি আক্রান্ত বেসরকারি খাত। এর সঙ্গে উচ্চ মূল্যস্ফীতি, 2 অঙ্কের সুদহার, বিনিয়োগে ভাটা আর রাজস্ব আদায় ঘাটতি, সব মিলে অনেকটা মন্দার কবলে দেশের অর্থনীতি। এমন বাস্তবতায় পথ চলা শুরু করল ত্রয়োদশ জাতীয় সংসদ। উদ্যোক্তারা বলছেন, বিনিয়োগে গতি ফেরাতে সুদহার যৌক্তিক পর্যায়ে আনা জরুরি। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানির দাম বাড়লে উৎপাদন খরচ বাড়ার শঙ্কা প্রকাশ করেন তারা। গত 7 মাস যাবৎ আমরা নেগেটিভ প্রবৃদ্ধিতে আছি। সরকারের কাছে আশা থাকবে তারা যেন এই ব্যাপারটিকে লক্ষ্য দেন এবং আমাদের প্রধান নীতিগত সহায়তার দরকার হলো আমাদের জ্বালানি নিরাপত্তা। আমরা যাতে সবসময় জ্বালানিগুলো পাই, যাতে করে আমরা গ্যাস এবং বিদ্যুতের নিশ্চয়তা যেন পাই। নিরবিচ্ছিন্ন জ্বালানি পেলে আমরা আমাদের ফ্যাক্টরিগুলোকে চালু রাখতে পারবো। এছাড়া আমাদের সুদের হার অত্যন্ত হাই। এই সুদের হার আমাদের কিছু কমিয়ে আমাদের এক্সপোর্ট সেক্টরের জন্য সুদের হারটিকে একটি নির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসা দরকার। একই সঙ্গে এনবিআর এর হয়রানি বন্ধ এবং কর কাঠামো সহজ করার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দীর্ঘদিন যাবৎ আমরা এনবিআর এর বিশেষ করে কাস্টমস এবং ট্যাক্সেশন পলিসি, ভ্যাট, 3টে ডিপার্টমেন্টেরই নানা রকমের অসঙ্গতি, নানা রকমের অসহযোগিতা, নানা রকমের সমস্যা নিয়ে আমরা কথা বলছি এবং এই সমস্যার কারণে বাংলাদেশের রপ্তানি খাত বিশালভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। চলতি বছরের নভেম্বরে এলডিসি উত্তরণ ঘটলে দেশের ব্যবসা বাণিজ্য কঠিন বাস্তবতার মুখে পড়বে। তাই আমদানিকারক দেশগুলোর সঙ্গে বাণিজ্য চুক্তি করে শুল্ক সুবিধা নিশ্চিত করতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। 2026 সালে নভেম্বরে যদি আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হয়, তাহলে তার একদিন পরেও আমরা কোনো সুবিধা পাবো না ভারতে। যার ফলে এই মুহূর্তে আমরা শুল্কমুক্ত যে প্রবেশাধিকার আছে ভারতের, বাংলাদেশের, তো সেই সুবিধাটা কিন্তু বাতিল হয়ে যাবে। বাংলাদেশের বিভিন্ন পণ্য, বিশেষ করে গার্মেন্টস পণ্য 38% শুল্ক দিয়ে প্রবেশ করতে হবে। এরকম আরও অনেক পণ্য রয়েছে যেগুলোর উপরে উচ্চ শুল্ক বসবে। এছাড়া 2026-27 অর্থ বছরের বাজেটে রাজস্ব ঘাটতি বৃদ্ধি সহ বিনিয়োগে আস্থা ফেরাতে পরিকল্পনা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। আবি আবদুল্লাহ, নিউজ 24, ঢাকা। আমরা প্রতিবেদন যেটি দেখলাম, সেখানে আসলে ব্যবসায়ীদের যে প্রত্যাশার জায়গাগুলো সেইগুলো তারা তুলে ধরেছে। একই সাথে এনবিআর নিয়েও কথা বলেছে যে এনবিআর বা এই সংক্রান্ত যে ভোগান্তিতে পড়তে হয় সেই বিষয়গুলো থেকে তারা সুরাহা চায় আগামী বাজেটে। আমরা আলোচনা শুরু করতে চাই। প্রথম যেই জায়গাটা থেকে আসতে চাই সেটি হচ্ছে যে দেশে এই মুহূর্তে অর্থনীতির ঝুঁকিগুলো কোথায় কোথায় আছে আপনি দেখছেন? দেখেন যে সামষ্টিক অর্থনীতিতে যে ঝুঁকিটা, সেই ঝুঁকিটা অন্ধ্রপ্রদেশ সরকার কিন্তু এটা পেয়েছে। সেই ঝুঁকিটা কিন্তু এখন রাজনৈতিক সরকার আসলো, নতুন সরকার আসলো, নতুন সরকারের ঘাড়ে কিন্তু এই ঝুঁকিটা বর্তাইছে। কথা হলো যে বাংলাদেশে এখন সামষ্টিক অর্থনীতিতে বহুমাত্রিক ঝুঁকি তৈরি হয়ে গেছে এবং ঝুঁকি আরও সামনের দিকে আরও সৃষ্টি হবে। কারণ মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে এই ঝুঁকিটা আরও বাড়বে। কারণ হচ্ছে যে দেখেন যে আজকে যদি মধ্যপ্রাচ্যের সংঘাতটা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বাংলাদেশের সব থেকে বেশি সমস্যা হবে যে আপনার রিজার্ভ সংকট পড়তে পারে, বাংলাদেশ ডলার সংকট পড়তে পারে, রিজার্ভ কমে যেতে পারে। আপনার যুদ্ধের সংঘাতকে কেন্দ্র করে, মধ্যপ্রাচ্যের সংঘাতকে কেন্দ্র করে আপনার আমদানি ব্যয় বাড়বে। আপনার একদিকে আমদানি ব্যয় বাড়তেছে, অন্যদিকে তো আপনার ঋণ পরিশোধের চাপও বাড়ছে সরকারের।
তাহলে আরেকদিকে আপনার রপ্তানি আয়ও বাড়ছে না। আরেকদিকে কি হচ্ছে, মধ্যপ্রাচ্যের যে শ্রমবাজার, সেই শ্রমবাজারও সংকুচিত হওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে। তার কারণ হচ্ছে যে তাহলে আমার কিন্তু এখন এই যুদ্ধকে কেন্দ্র করে অর্থনীতিতে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমার বহুমুখী চ্যালেঞ্জের ভিতরে পড়তে যাচ্ছে বাংলাদেশ। এক, দ্বিতীয় নম্বর কথা হলো যে এক সাইডে আমি তো বললাম যে ডলার সংকট, দ্বিতীয় নম্বর কথা হলো যে বাংলাদেশে 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে যে মূল্যস্ফীতির চাপে পড়েছে, সেই মূল্যস্ফীতি থেকে এখনো সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, হতদরিদ্র মানুষ, নিম্ন আয়ের মানুষ এখনো রেহাই পায় নাই। ঠিক আবার নতুন করে শুরু হলো মধ্যপ্রাচ্যের সংঘাত। তাহলে এই সংঘাতকে কেন্দ্র করে আপনার আবার মূল্যস্ফীতি বেড়ে যাবে। তার কারণ হচ্ছে যে জ্বালানি সংকট যদি হয়, যদি জ্বালানির দাম যদি বেড়ে যায়, কারণ হচ্ছে যে আমার যদি এখন সিঙ্গাপুর থেকে এখন জ্বালানি আমদানি করতে হবে, ভারত থেকে আমদানি করতে হবে, চীন থেকে আমদানি করতে হবে, ইন্দোনেশিয়া থেকে আমদানি করতে হবে, তাই না? তাহলে আমার আমদানি খরচ বাড়বে। তাহলে এই আমদানি খরচ যদি বাড়ে, তাহলে তো আমার পরিবহন খাত থেকে শুরু করে, আমার উৎপাদন খাত থেকে শুরু করে, আমার কৃষি উৎপাদন খাত থেকে শুরু করে সব খাতেই তো আমার খরচ বাড়বে। তাহলে এই যে ব্যয় বাড়বে, এই ব্যয়টা বহন করবে তো শেষ পর্যন্ত ভোক্তা। তাহলে যে মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণ করার জন্য সরকার, অন্তর্বর্তী সরকারের সময় কেন্দ্র ব্যাংক বারবার নীতি সুধার কিন্তু সে বাড়ানোর জন্য সে বারবার নীতি গ্রহণ করেছে, কমানোর জন্য নয়। এবং এতে করে যেটা হচ্ছে যে দেশীয় শিল্প প্রতিষ্ঠান কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ তারা ঋণ পাচ্ছে না, সহজ শর্তে ঋণ পাচ্ছে না। তাহলে আজকে আবার সেই মূল্যস্ফীতিকে আবার উস্কে দিচ্ছে এই আপনার মধ্যপ্রাচ্য সংঘাত। তাহলে আমি ডলার সংকটের কথা বললাম, সাধারণ মানুষের কথা বললাম, মূল্যস্ফীতির কথা বললাম, এরপরে আরেকটা কি চ্যালেঞ্জ রয়েছে, আরেকটা সামনে আমাদের যে বড় সবচেয়ে চ্যালেঞ্জ রয়েছে রাজস্ব ঘাটতির চ্যালেঞ্জ, রাজস্ব আয়ের চ্যালেঞ্জ। আজকে দেখেন বাংলাদেশ আজকে ঋণ নির্ভর অর্থনীতিতে পরিণত হয়েছে। বাংলাদেশের এখন বৈদেশিক ঋণ পরিশোধ করতে যাচ্ছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ঋণটা পরিশোধ করতে শুরু হবে। এই মুহূর্তে বাংলাদেশে এখন রাজস্ব আয় এই পর্যন্ত 60,000 কোটি টাকা এখনো পর্যন্ত আমাদের এই বছর ঘাটতি রয়েছে। তাহলে আমি রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা সরকারকে এই মুহূর্তে করতে হবে। এর জন্য সরকারকে কি করতে হবে সেটা বলি। সেটা হচ্ছে যে আপনার যে কর অব্যাহতি, এই সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আপনার যে আজকে যে আমরা ট্যাক্স দিতে চাই না, কর ফাঁকি সংস্কৃতি থেকে বাংলাদেশকে বের করে আনতে হবে। আরেকটা বিষয় দেখেন, যে মুহূর্তে বাংলাদেশের অর্থনীতি রাজস্ব ঘাটতিতে পড়েছে 60,000 কোটি টাকা, বা সামনে নতুন সরকার আসলো, নির্বাচনী ইশতেহারে সেই নানা ধরনের পরিকল্পনা জনগণের সামনে উত্থাপন করলো, সেই নির্বাচনী ইশতেহারকে কেন্দ্র করে হয়তো আমরা ফ্যামিলি কার্ডকে বাস্তবায়ন করেছি, সামনে আমরা কৃষক কার্ড দিব, প্রবাসী কার্ড দিব। তাহলে আজকে যে সরকারের যে খরচটা, এই খরচ সহ, পরিচালন ব্যয় সহ আমার তো রাজস্ব আয় বাড়াতে হবে। আমি যদি রাজস্ব আয় বাড়াতে না পারি, আমি তো ঋণ নিয়ে আমার এই ফ্যামিলি কার্ড কত বছর ধরে আমি দিব, এই কৃষক কার্ড সাবসিডি আমি কত বছর ধরে আমি দিব? আমার অর্থনীতির কি এই সক্ষমতা আছে? নাই। এখন যেটা করতে হবে, এই মুহূর্তে যেটা হয়েছে বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হলো, সেই বাণিজ্য চুক্তির মাধ্যম দিয়ে 1300 কোটি টাকা আমার প্রতি বছর রাজস্ব হারাবে বাংলাদেশ। তাহলে যে মুহূর্তে বাংলাদেশের রাজস্ব আয় দরকার ছিল, যে মুহূর্তে সরকারের পরিকল্পনা অনুযায়ী, নির্বাচনী ইশতেহার অনুযায়ী আপনার মানে জনকল্যাণমূলক কাজে যখন সরকার মানে ঝাঁপাই পড়বে, ঠিক সেই মুহূর্তে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, সেই চুক্তি থেকেও প্রতি বছর আমার 1300 কোটি টাকা আমি বঞ্চিত হচ্ছি রাজস্ব আয় থেকে। তাহলে যেটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন বহুমাত্রিক চ্যালেঞ্জের ভিতরে পড়েছে। বাংলাদেশের বাজেট ঘাটতি, সামনে জাতীয় বাজেট, এই জাতীয় বাজেট ঘাটতি, আপনি কিভাবে বাজেটের পরিকল্পনাটা কেমন হবে, বাজেটের কোন বিষয়গুলোকে সরকার গুরুত্ব দেবে, এই বিষয়গুলো নিয়ে আমরা আপনার কাছে আসবো। আমরা আলোচনা ছিলাম অর্থনৈতিক চাপের করণীয় কি, এই বিষয়ে আমাদের সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন অর্থনীতি বিশ্লেষক জনাব মোহাম্মদ মাজেদুল হক। মাজেদুল হক, আপনি আমাদের সাথে আছেন। আমরা আলোচনায় ফিরতে চাই আবারও, তবে আজকের আলোচিত কয়েকটি খবরের শিরোনাম দেখতে চাই যেগুলো বিভিন্ন পত্রিকায় এসেছে, একটু যদি আমরা দেখে আসি সেখান থেকে। আমরা প্রথমে দেখতে চাই যে বণিক বার্তা শিরোনাম করেছে আগামী অর্থ বছর সরকারের ঋণ গ্রহণ 3 লাখ কোটি টাকা ছাড়াতে পারে। পরের শিরোনামটি করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, তারা বলছে যে অনিশ্চিত 3 লাখ টন ক্রুডের চালান, তেলবাহী জাহাজের নিরাপদ যাত্রায় তেহরানের সহায়তা চায় ঢাকা।
এরপরের শিরোনামটি ফিনান্সিয়াল এক্সপ্রেস বলছে জ্বালানি নিরাপত্তায় বড় বিনিয়োগ, $1 বিলিয়ন ঋণ দেবে আইডিভি। আমরা প্রথম আলোর শিরোনামটি দেখতে চাই, ঋণের কিস্তি ও শর্ত নিয়ে আলোচনা করতে আসছে IMF দল। এবং শেষ শিরোনামটি দেখতে চাই, দেশীয় প্রতিষ্ঠানকে ঋণের বড় সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক। আপনাকে ধন্যবাদ আমাদের আজকে আলোচনা আসার জন্য। দর্শক, আপন ফ্যামিলি মার্ট বিজনেস আওয়ারে এই ছিল আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।